যদি আধার কার্ড জালই হবে তাহলে গোষ্ঠীর সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করালি কেন? এই প্রশ্নটা করতে হবে না? সব কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে সিম কার্ডটাও ছাড়েনি, তারপরে বলছে কি যে আধার কার্ড জাল হয় তাই চলবে না। ভাবুন, এই পৃথিবীর প্রথম পাগল সরকার, তারা নিজেদের দেওয়া কাগজকে নিজেরাই বলছে ফালতু। এটা তো দেশের সরকার চলছে। এদের আবার একটা তার কাটা আছে এই রাজ্যের, তার নাম শুভেন্দু। এইটা আবার আরেক জিনিস, পুরা খ্যাপাসার। যখনই দেখবেন যেন তেরে গুতিয়ে দেবে। একে রাস্তাঘাটে ছাড়া উচিত না, বন দফতরে আটকে রাখা উচিত। মানুষকে কামড়ে দিতে পারে রাস্তায় ঘুরলে। আমি বলছি শুনুন, এ সকাল থেকে উঠে কি করে? পিসি পিসি পিসি, ভাইপো ভাইপো, আর কিছু কাজ নেই। দিদিকে, যে দিদি ওকে ছোট থেকে বড় করলো, ওকে কেউ চিনতো না, ওকে আজকে এত বড় নেতা বানালো যে অমিত শাহ এসে ওকে যোগদান করালো, সেই দিদির প্রতি কতটা অকৃতজ্ঞ হলে সেই মমতা ব্যানার্জিকে তুই তুই করে ডাকতে পারে মায়েরা? ভাবুন তো, মমতা ব্যানার্জিকে তুই তুকারি করে কথা বলছে আজকে। মমতা ব্যানার্জি 40 বছর বিরোধী রাজনীতি করেছেন। তার অতি থেকে অতি বড় সমালোচক কোনোদিন বলতে পারবেন যে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তারা কোনোদিন তুই তুই করে কথা বলেছেন? দিদি চিরকাল বুদ্ধ বাবু জ্যোতি বাবু ছাড়া ডাকেননি। বিরোধিতা করেছেন, আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু বুদ্ধ বাবু বলেছেন, জ্যোতি বাবু বলেছেন। কোনোদিন শালীনতার সীমা পেরোননি। আজকে একটা বিরোধী দলনেতা, এই তার মুখের ভাষা। আর এর স্বপ্ন দিদি সরলে নাকি মুখ্যমন্ত্রী হবে। যা কিছু হোক, খালি ওর চিৎকার হচ্ছে পদত্যাগ। মানে ও ভাবছে দিদি পদত্যাগ করবে, চেয়ার থেকে টুক করে উঠে পড়বে। ওকে ভোটে লড়তে হবে না, জিততে হবে না। একটা রাজ্যপাল বসিয়ে রেখেছো, একদম সেটিং যেন করে রেখেছে। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা খারাপ ঘটনা ঘটেছে। মেসি এসেছিল, অনেকেই তাকে দেখতে পাননি, জনগণের ক্ষোভ হয়েছে, যেটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু প্রোগ্রামটা রাজ্য সরকারের আয়োজনের প্রোগ্রাম ছিল না, একটা বেসরকারি সংস্থার প্রোগ্রাম ছিল। যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে আমন্ত্রিত, কিন্তু ঘটনাচক্রে কেউ পদপিষ্ট হয়ে মারা যাননি, কারোর প্রাণ যায়নি। শুভেন্দু বলে এতেও মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। আমি বলি, শুভেন্দু বাবু, একজনও মারা যাননি, পদপিষ্ট হননি, আপনি শুধু মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন, যদিও সরকারের প্রোগ্রামই নয় এটা। তা শুভেন্দু বাবু, আজ থেকে 1 বছর আগে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে কুম্ভের মেলা আয়োজন করতে গিয়ে যে 300-র ওপর লোক পদপিষ্ট হয়ে মারা গেল, আপনার নরেন্দ্র মোদী কটা পদত্যাগপত্র জমা দিয়েছে? উত্তর দিন। দিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে 11 জন মারা গেল, কজন পদত্যাগ করেছে? কদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হলো লালকেল্লার সামনে। আমরা ঘুরতে যাই বাড়ির লোককে নিয়ে, ছবি তুলি, কে জানতে পারবে যে লালকেল্লার সামনে ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে যাবো কোন দিন? হ্যাঁ, এই তো দেশের অবস্থা। দিল্লির বুকে বিস্ফোরণ, এর আগে কোনোদিন হয়নি। তারপরে কজন পদত্যাগ করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী তো গৃহমন্ত্রী। আপনারা একবার কল্পনা করুন মায়েরা দাদারা, যদি দিল্লির লালকেল্লার বদলে কলকাতার ভিক্টোরিয়ার সামনে এই বিস্ফোরণটা হতো, এই শুভেন্দু কি করতো? উচ্চিংড়েটা কল্পনা করুন। কিন্তু আজকে কোনো কথা বলতে পারে না। এবং দেখুন, সংবাদ মাধ্যমও 2 দিন একটু খবর হয়েছে, তারপরে চুপ। কিন্তু যদি বাংলায় একটা কালীপটকাও ফাটে, 20 দিন ধরে আলোচনা হবে, আমরা সেই আলোচনাতে যাব, ঝগড়া করব, আপনারা টিভি দেখবেন, আবার চ্যানেল পাল্টেও দেবেন। এইটা হচ্ছে অবস্থা। এরা পশ্চিমবঙ্গে আসতে চায়, নিজেদের কাজের কোনো জবাবদিহি করে না। আর বর্তমানে বিজেপিকে যারা ভোট দেন, তাদের কাছে আমি প্রশ্নটা করতে চাই, কি দেখে ভোট দেন? বলবেন বিজেপি বলছে আমরা হিন্দুদের পার্টি। উরে বাবা, হিন্দুদের পার্টি? মমতা ব্যানার্জি হিন্দু না? আমরা কেউ হিন্দু না? শুভেন্দু আমাদের হিন্দুত্ব শেখাবে? খুব ভালো কথা। তাহলে একটা কথার উত্তর দিন শুভেন্দু বাবু, আপনারা যদি এত বড় হিন্দুর পার্টি হন, তাহলে মমতা ব্যানার্জি তৈরি করা জগন্নাথ মন্দিরে গেলেন না কেন? পা দিলেন না কেন? পা রাখলেন না কেন? দিদির সঙ্গে শত্রুতা করতে গিয়ে জগন্নাথ প্রভুকেও শত্রু বানিয়ে ফেললেন শুভেন্দু বাবু। এই আপনারা হিন্দু? আজকে বাঙালি যখন মন্ত্রপাঠ করছিল, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ, তখন শুভেন্দু অধিকারী শিশির বাবুর কোলে বসে বলছে, বাবা কি করব, যাব কি যাব না, যাব কি যাব না। এটা তো অবস্থা। আসলে বিজেপি হিন্দু মুসলিমে কিছু যায় আসে না। ব্রিটিশরা ভারতবর্ষ রাজত্ব করতে পেরেছিল হিন্দু মুসলমানে ভাগ করে। বিজেপির এখন কাজ ওটাই। মায়ের একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন বিজেপি কেন হিন্দু মুসলমানে ঘৃণা ছড়ায়। এক্ষুনি সবাই আমার দিকে তাকান, বুঝে যাবেন। দেখুন, আমি এখন স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছি, এই মাঝ বরাবর একটা লাইন আছে। ভাবুন আমি এখান দিয়ে দড়ি টাঙিয়ে দিলাম, আপনারা এই পক্ষ একটা দল, এই পক্ষ একটা দল, মাঝখান থেকে একটা দেওয়াল। এখন আমি মঞ্চে বক্তৃতা দিচ্ছি, আপনারা সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, মঞ্চের দিকে, তাই তো? এবার আমি তৃণমূল করি, আমি মঞ্চে দাঁড়িয়ে আছি, আপনারা আমি বক্তৃতা দিচ্ছি, আপনারা শুনছেন, সবাই আমায় দেখছেন। এবার আমি যদি বিজেপি করতাম, আমি মঞ্চে দাঁড়িয়ে থাকতাম, মাঝখানে তা দড়ি ফেলা থাকতো, এই পক্ষ আর এই পক্ষ। কিন্তু আমার মনে হচ্ছে এই যে টেবিল চেয়ারগুলো রাখা স্টেজে, এগুলোর অনেক দাম, এগুলো বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। কি করব? আমি আমার টিমের 10টা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেব, 10টা ছেলেকে এই দিকের ভিড়ে পাঠিয়ে দেব। আমার 10টা ছেলে এই দিকের ভিড়ে গিয়ে বলবে, জানেন কাকিমা, ওই দিকের কাকিমারা আপনাদের কি গালাগালি করছিল। আর আমার আরেক টিমের 10 জন এই ভিড়ের মধ্যে গিয়ে বলবে, জানেন কাকিমা, ওই দিকের কাকিমারা কি গালাগালি করছিল। এই দিকের কাকিমারা রেগে যাবেন ওই দিকের মানুষের ওপর, ওই দিকের মানুষেরা রেখে যাবেন ওই দিকের মানুষের ওপর, একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন। যেই একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করবেন, এদিক থেকে দুটো চেয়ার উড়ে ওদিকে যাবে, ওদিক থেকে দুটো চেয়ার উড়ে এদিকে আসবে। কিন্তু দেখুন, যখন ঝগড়াটা আপনারা চালাবেন, তখন আপনারা কিন্তু একে অপরের দিকে তাকিয়ে থাকবেন, আমার দিকে আর তাকাবেন না। তখন আমি মঞ্চে উঠে আস্তে আস্তে চেয়ারগুলোকে ট্যাঙ্কিতে তুলে, গাড়িতে তুলে, হাওয়া ঝগড়া থামিয়ে স্টেজ দেখবেন, দেবাংশুও নাই, স্টেজে চেয়ারও নাই। এটা বিজেপির রাজনীতি, বুঝছেন? আপনাদের ঝগড়ায় মাতিয়ে রেখে এভাবে ওরা দেশটাকে খালি করতে চায়। যখনই দেখবেন গ্যাসের দাম বাড়ছে, তখনই খবরে শুনবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের। যখনই খবরে শুনবেন সর্ষের তেলের দাম বাড়ছে, তখনই খবরে দেখবেন কোথাও দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমানের। আর যখনই দেখবেন ভোট আসছে, তখনই দেখতে পাবেন ভারত পাকিস্তান বর্ডারে যুদ্ধ গন্ধ লেগেছে। মিলিয়ে নিন অঙ্ক। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণটা কবে হলো? বিহারের ভোটের আগের দিন। পুলওয়ামা আক্রমণ কবে হলো? লোকসভা ভোটের 2 মাস আগে। অঙ্কটা আপনারা করুন, আমাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আর তার উল্টো দিকে কে? আমাদের দিদি। দিদি 21-এর নির্বাচনে বলেছিলেন আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেব। দিদি এলেন, দিলেন, আবার বাড়ালেনও। আর বিজেপি এখন কি বলছে? আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা এলে অন্নপূর্ণার ভান্ডারে 3000 টাকা দেবো। শুভেন্দু বা দিদি যা দেয় ডবল বাড়িয়ে বলে দেবো। এবার মায়েরা একটা সোজা অঙ্ক, আপনারা বিজেপির কথা বিশ্বাস করবেন কি করবেন না, এটা দিয়েই বুঝে যাবেন। আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা কটা সরকারের অধীনে আছি? 2টো সরকার, একটা রাজ্য একটা কেন্দ্র, তাই তো? আচ্ছা, রাজ্য সরকারের মাথার নাম কি? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আর কেন্দ্রীয় সরকারের মাথার নাম কি? নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। দুজনেই নির্বাচিত, একজন দিল্লির জন্য নির্বাচিত, একজন রাজ্যের জন্য নির্বাচিত। এবার আপনারা কল্পনা করুন, শুভেন্দু যে বলছে আমরা ক্ষমতায় এলে অন্নপূর্ণার ভান্ডার করব, 3000 টাকা দেব মায়েদের, এটাও প্রতিশ্রুতি দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি। তার সবচেয়ে বড় প্রমাণ, যদি সত্যি বিজেপির ভারতবর্ষের মহিলাদের কিছু দেওয়ার হতো, তাহলে রাজ্যে সরকারে আসার অপেক্ষা করতো না। কারণ কেন্দ্রে মোদিজির সরকার অলরেডি আছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার প্রকল্প চালু করতে পারতো, যাতে ভারতবর্ষের 120 কোটি মানুষ একসাথে প্রকল্পের সুবিধা পেত। কিন্তু ওরা কেন্দ্রীয় সরকার দিয়ে করবে না। কেন? কারণ ওরা দেবে কি করে? ওরা তো শুধু নিতে জানে। দিদি লক্ষ্মীর ভান্ডারে আপনাকে 1000 টাকা দিচ্ছে, মোদি 500 গ্যাসটা 1000 করেই 500টা নিয়ে চলে যাচ্ছে। দিদি দাম বাড়িয়ে SC/ST মায়েদের জন্য 1200 করলেন লক্ষ্মীর ভান্ডার। আর নরেন্দ্র মোদী ভাবলেন এই 200 টাকা বাড়িয়েছে, এক কাজ কর, পেট্রোলে 50 বাড়া, গ্যাসে 50 বাড়া, ডালে 50 বাড়া, চিনিতে 50 বাড়া, সর্ষের তেলে 50 বাড়া, দিদি যে টাকাটা দিচ্ছে ওটা হাওয়া।
তো দিদি একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াচ্ছেন, আর মোদি একদিকে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। ফলে আপনাকে দিদি যে টাকাটা দিচ্ছে ওটা মোদি নিয়ে চলে যাচ্ছে। তো এই সরকারটাকে যদি রাজ্যে আনেন, এরা বলে ডবল ইঞ্জিন, আমি বলি ডবল কসাই হয়ে যাবে। এখন দিল্লিতে কসাই আছে, রাজ্যে মমতা ব্যানার্জি মা দুর্গার মতো অসুরদের আটকাচ্ছেন। এখন দিল্লিতে অসুরের সঙ্গে রাজ্যেও যদি অসুরের দল যুক্ত হয়, তাহলে কি হবে আপনারা কল্পনা করুন। আর এই সব কিছু থেকে আপনি যখন ভুলে যাবেন, তখন শুভেন্দু অধিকারী বলবেন রোহিঙ্গা আছে, রোহিঙ্গা। আপনারা কেউ কোনোদিন রোহিঙ্গা চোখে দেখেছেন? কেমন দেখতে? শুভেন্দুর মতোই দেখতে। কারণ কোনোদিন রোহিঙ্গা চোখে পড়েনি কারোর। রোহিঙ্গা বাংলা ভাষায় কথা বলতেও পারে না, কারণ মায়ানমার থেকে এসছে। তো যে জাতি বাংলা ভাষায় কথা বলতে পারে না, তারা পশ্চিমবঙ্গে মিশে থাকলে লোক তো চিনে ফেলতোই। আর একটা অদ্ভুত ভাষায় কথা বলে, হিন্দিও নয়। তো এই রোহিঙ্গা রোহিঙ্গা করে শুভেন্দু কি বলল? বলে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে। আর মায়েরা অদ্ভুত ব্যাপার জেনে রাখুন, পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে শুভেন্দু বলল, কিন্তু তথ্য বলছে গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা 17 লক্ষ। তো যে জিনিসটা গোটা পৃথিবীতে 17 লাখ, সেটা কি বাংলায় 1.5 কোটি থাকতে পারে? তো এইভাবে মিথ্যাচারের রাজনীতি এরা করে। তাই নরেন্দ্র মোদীর কাজ আপনাকে ব্যস্ত রাখা, আপনাকে এমন ব্যস্ত রাখা যে আপনি দেশের কাজের দিকে তাকাতে না পারেন, মূল্যবৃদ্ধির দিকে তাকাতে না পারেন। তাই আমি আপনাদেরকে বলছি মায়েরা, সবাই সম্মিলিতভাবে দুহাত শক্তিশালী করে আবার আপনার বাংলার মেয়েটাকে জিতিয়ে আনুন। কারণ ওই একটা মহিলা সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরে, কারণ বাংলার প্রত্যেকটা হাওয়াই চটি পরা মানুষের যন্ত্রণার কথা আজও অনুভব করতে পারে মায়েরা, দাদারা। অনেকে বলেন দিদি নবান্নের টালির চালে, দিদি কালীঘাটের টালির বাড়িতে কেন থাকেন? মুখ্যমন্ত্রী হয়েছেন, বাড়ি তো ছাদ দিয়ে দিতেই পারতেন, দিদি নাটক করেন। অনেকে বলেন। আমি বলি হ্যাঁ, দিদি ছাদ দিয়ে দিতে পারতেন, কিন্তু আজও কেন টালির বাড়িতে থাকে জানেন? কারণ দিদি যখন সারাদিন নবান্নে পরিশ্রম করে রাত্রিবেলা বাড়িতে গিয়ে ওই টালির চালের তলায় বিছানায় ঘুমান, তার বালিশে যখন মাথাটা থাকে, তার চোখটা তখন থাকে তার টালিগুলোর দিকে। আর দিদি যখন ওই টালিগুলোর দিকে তাকাতে তাকাতে ঘুমান, তখন বাংলার প্রত্যেকটা টালির নিচে থাকা